আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি থাইল্যান্ডে ঘটে যাওয়া একটি রহস্যময় হত্যাকাণ্ড। ধারণা করা হচ্ছে এটি পূর্বপুরুষদের আত্মার অভিশাপের কারণে ঘটেছে। অনেক প্রমাণই এই অভিশাপের দিকেই ইঙ্গিত দেয়, কিন্তু বিষয়টা এতটা সহজ নয় যে এটা সরাসরি আত্মাদের কাজ বলে বিশ্বাস করা যায়, কারণ সত্য একসময় না একসময় প্রকাশ অবশ্যই পায়। গল্পটি শুরু হয় একটি পরিবারকে নিয়ে, যারা একসময় অনেক ধনী ছিল, কিন্তু এখন তারা সাধারণ জীবনযাপন করছে। একদিন দাদি ইয়াতিন তার দুই নাতি নাতনি জয় ও চ্যানকে নিয়ে তাদের বাবার জন্য খাবার প্রস্তুত করছিলেন। পরে তিনি তাদের সঙ্গে নিয়ে খাবার পৌঁছে দিতে যান তাদের বাবা ম্যাকের কাছে, যিনি বন বিভাগে কাজ করেন। সেই সময় জয় দেখে তার বাবা একটি পিটাকন মুখোশ তৈরি করছেন। এটি তার মূল কাজ না হলেও অবসর সময়ে তিনি এই মুখোশ বানান। দাদির সঙ্গে কথোপকথনে জানা যায় ম্যাক শহরে চলে যাওয়ার পরিকল্পনা করছে, কারণ সে সেখানে নতুন কাজ খুঁজতে চায়। কিন্তু দাদি যেতে রাজি নন, তিনি গ্রামে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেই রাতে দাদি ম্যাকের জন্য খাবার রান্না করেন, কিন্তু ম্যাক আর বাড়ি ফেরে না। অনেক দেরি হয়ে যাওয়ায় জয় নিজেই তার বাবাকে খুঁজতে যায় সেই কাজঘরে যেখানে তার বাবা কাজ করতেন। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় তার বাবা পিটাকন মুখোশ পরে আছেন। অদ্ভুত ব্যাপার হলো, জয় তাকে দেখার পরও তিনি কোনো প্রতিক্রিয়া দেখান না। যখন জয় মুখোশটি খুলে ফেলে তখন সে দেখতে পায় তার বাবা ইতিমধ্যেই মারা গেছেন, এমনকি তার মুখে ভয়ঙ্কর আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের মতে পিটাকন মানে হলো এমন এক আত্মা যা মানুষের সঙ্গে থাকে বা অনুসরণ করে। গ্রামবাসীরা বিশ্বাস করে এগুলো তাদের পূর্বপুরুষদের আত্মা। তাদের আত্মা কখনো হারিয়ে যায় না, বরং সবসময় গ্রামকে রক্ষা করে। প্রতি বছর ষষ্ঠ মাসে একটি মুখোশ উৎসব আয়োজন করা হয়, যেখানে এই পূর্বপুরুষদের সম্মান জানানো হয়। এই উৎসবে শত শত মানুষ বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করে, যা তাদের পূর্বপুরুষদের আত্মার রূপকে প্রকাশ করে। পূর্বপুরুষদের আত্মার উপস্থিতি বোঝা যায় ঘণ্টার শব্দের মাধ্যমে, আর মুখোশ উৎসব শেষ হওয়ার পর সেগুলো নদীতে ফেলে দেওয়া হয়। এটি মূলত দুর্ভাগ্য দূর করার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। আর যদি উৎসবের পর বৃষ্টি হয় তাহলে ধরে নেওয়া হয় পূর্বপুরুষরা তাদের প্রার্থনা শুনেছেন। এর কয়েক বছর পর গল্প আমাদের নিয়ে যায় পিটাকন উৎসবের জাঁকজমকপূর্ণ পরিবেশে। এখানে আমাদের পরিচয় হয় ব্যাংককের একজন সাংবাদিক নুটের সঙ্গে, যিনি আগে তার বসকে নিয়ে গসিপ করার কারণে শাস্তি পেয়েছিলেন। তিনি একজন ক্যামেরাম্যান অঙ্কের সঙ্গে নিয়ে এই উৎসব কভার করতে আসেন। নুটের জন্য এটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, কারণ তিনি আগে কখনো এমন মুখোশের প্যারেড কভার করেননি। তিনি স্থানীয়দের এই উৎসব নিয়ে প্রচলিত মিথ বা বিশ্বাসগুলো একদমই মানেন না, কিন্তু অং তাকে থামিয়ে বলে বিশ্বাস না করলেও অন্তত সম্মান করা উচিত। হঠাৎ করে প্যারেডের ভিড়ের মধ্যে নুট দেখতে পায় বনের ভেতর থেকে একটি পিটাকন মুখোশ পরা অদ্ভুত ব্যক্তি তাকে তাকিয়ে দেখছে। কিন্তু কিছুক্ষণ পর সেই দৃশ্য মিলিয়ে যায়। এ সময় বড় হয়ে যাওয়া জন ও জান এসে লটারি বিক্রি করার প্রস্তাব দেয়। জান ইশারার মাধ্যমে কথা বলার চেষ্টা করে, কিন্তু নুট বিষয়টি না বুঝে জিজ্ঞেস করে, তোমরা কি বোবা? এতে জয় রেগে বলে তার ভাই বোবা নয়, সে বধির। এরপর সে জানকে নিয়ে সেখান থেকে চলে যায়। জয় জানকে বুঝে বলে তার এই সীমাবদ্ধতাকে যেন সে দুঃখের কারণ না বানিয়ে ফেলে। জয় তাকে শেখায় মানুষ যেন প্রয়োজনের কারণে জিনিস কেনে, দয়ার কারণে নয়। এরপর জয় তার চাচা স্যাকের কাছ থেকে ফোন পায়, যেখানে জানানো হয় তার দাদি হাসপাতালে ঝগড়া করছেন। দাদি গ্রামের প্রধানের স্ত্রীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। বিষয় ছিল জয়ের বাবা ম্যাক নাকি মারা গেছেন, কিন্তু দাদি তা মানতে চান না। তিনি জোর দিয়ে বলেন তার ছেলে ম্যাক এখনও বেঁচে আছে। জয় চেষ্টা করে তাকে থামাতে এবং দাদিকে বাড়ি নিয়ে আসে। জয় তার দাদির এই আচরণে লজ্জিত ও বিরক্ত হয়, কারণ দাদি সবসময় এমন আচরণ করেন যেন তার বাবা এখনও জীবিত। কিন্তু দাদি নিজের বিশ্বাসে অটল থাকেন, তার কাছে ম্যাক এখনও বেঁচে আছে। এমনকি দাদি এখনও প্রতিদিন ম্যাকের প্রিয় খাবার রান্না করেন এবং জয়কে বলেন সেগুলো তার বাবার কর্মস্থলে পৌঁছে দিতে। জয় বিরক্ত না হয়ে বারবার চেষ্টা করে দাদিকে বোঝাতে, খুব শান্তভাবে বলে তার বাবা আর বেঁচে নেই। কিন্তু এতে দাদি আরও রেগে যান এবং তাদের মধ্যে তর্ক শুরু হয়। একসময় জয় নিজেকে সামলাতে না পেরে দাদিকে বকাঝকা করে ফেলেন। জয় বলে যদি দাদি গ্রামের পবিত্র আত্মাদের উপাসনার জায়গার উপর বাড়ি না বানাতেন তাহলে হয়তো তাদের পরিবার এই অভিশাপে পড়ত না, আর এভাবে কাউকে মরতেও হতো না। তার বাবা এমনকি তার মাও
যিনি জানকে জন্ম দেওয়ার পরই মারা গিয়েছিলেন। তবুও দাদি কিছুতেই মানতে চান না। তিনি বলেন জয় যদি খাবার পৌঁছে দিতে না চায় তাহলে তিনি নিজেই তার ছেলের কাছে খাবার নিয়ে যাবেন। এতে জয় খুব রেগে যায় এবং তাদের কাছে রাখা তার বাবার জিনিসপত্র ভাঙচুর করে ফেলে। জয়ের রাগ দেখে শেষ পর্যন্ত দাদি নরম হয়ে যান। আসলে দাদি এই আচরণ করছেন কারণ তিনি তার ছেলের মৃত্যুর সত্যটা মেনে নিতে পারছেন না। ম্যাকের মৃত্যু তার জীবনের সবচেয়ে বড় আঘাত ছিল। তিনি প্রায়ই ম্যাকের বানানো শেষ পিটাগন মুখোশটি বুকে জড়িয়ে ধরেন। একদিন জয় ও জান বনের ভেতরে খেলতে গেলে জান নদীর ধারে গিয়ে একটি পিটাগন মুখোশ দেখতে পায়। গ্রামবাসীরা যে মুখোশগুলো ফেলে দিয়েছিল তার একটি পানিতে ভেসে পাথরে আটকে ছিল। জান সেটি তুলে নিয়ে পড়ে ফেলে। তারপর সে নদীর ওপারে তাকিয়ে দেখে আর একজন একই ধরনের মুখোশ পরে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই জয় ও তার বন্ধু পল সেখানে এসে জিজ্ঞেস করে জান কি করছে। জান বলে সে একজনকে দেখেছে যে পিটাগন মুখোশ পরে এগিয়ে আসছিল জয়ের দিকে। জয় এই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বলে হয়তো জান ভুল দেখেছে। সেই রাতে দাদি একটি টর্চ নিয়ে বলেন তিনি ধান খেতে ব্যাঙ ধরতে যাচ্ছেন। এটা নাকি গ্রামের মানুষের সাধারণ অভ্যাস। ধান ক্ষেতের ব্যাঙ নাকি খুব সুস্বাদু রান্না হয়, এটাও তারা বলে। পরের দিন সকালে গ্রামের মানুষ এক ভয়ঙ্কর খবর পায়। একটি মৃতদেহ পাওয়া গেছে, আর সেটি ছিল জানের দাদি। তিনি মারা গেছেন পিটাগন মুখোশ পরে, ঠিক যেভাবে এর আগে জয়ের বাবার মৃত্যু হয়েছিল। দাদির এই রহস্যময় মৃত্যু পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে দেয়। গ্রামবাসীরা ধারণা করতে থাকে দাদি ইয়াতিন পূর্বপুরুষদের আত্মার অভিশাপে পড়েছিলেন। আর ঘটনাস্থলে তখন নুট ও পং উপস্থিত ছিল। নুট পংকে নির্দেশ দেয় ঘটনাটি রেকর্ড করতে, কারণ তার মনে হয় এটি একটি ভালো খবরের বিষয় হতে পারে। কিছুক্ষণ পর জয় ও জিয়া সেখানে এসে পৌঁছায়। তারা ভীষণভাবে অবাক হয়ে যায়, কারণ তারা কল্পনাও করতে পারেননি যে তাদের দাদির এমন মর্মান্তিক পরিণতি হবে। গ্রামের লোকজন এই ঘটনাকে অভিশাপের প্রমাণ হিসেবে আরও জোরালোভাবে তুলে ধরে। বিদ্রুপের বিষয় হলো তারা উল্টো দাদি ইয়াতিনকেই দোষ দিতে থাকেন। তাদের মতে তার নিজের কাজের ফলেই এই মৃত্যু হয়েছে। এই ঘটনা নুটের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। সে তখন পামানসাকের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করে, যিনি একজন পুলিশ কর্মকর্তা। সাক্ষাৎকারে জানা যায় বহু বছর আগে সেখানে একটি আত্মার মন্দির ছিল, যা দাদি ইয়াতিনের পরিবারের জমির উপর অবস্থিত। একসময় তাদের পরিবার ছিল খুবই ধনী, এমনকি তাদের কিছু জমি সেই মন্দিরের জন্য দানও করা হয়েছিল। কিন্তু দাদির স্বামী মারা যাওয়ার পর তাদের পরিবার আর্থিকভাবে ভেঙে পড়ে। বাধ্য হয়ে দাদি সেই জমি আবার ফিরিয়ে নেন। এরপরে তিনি মন্দিরটি ভেঙে ফেলেন এবং তার ছেলের জন্য সেখানে একটি বাড়ি নির্মাণ করেন। এরপর থেকে তাদের পরিবারে নেমে আসে একের পর এক দুর্ভাগ্য। প্রথমে তার পুত্রবধূ মারা যান, তারপর তার ছেলে ম্যাকও মারা যায়। এই কারণেই গ্রামের মানুষ তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। দাদি ইয়াতিনের মৃত্যুর পর গ্রামবাসীদের বিশ্বাস আরও দৃঢ় হয়। তারা বিশ্বাস করে এই অভিশাপ সত্যিই বাস্তব। কিন্তু এই সাক্ষাৎকারের মাঝে গ্রামের প্রধান এসে তা বন্ধ করে দেয়। সে নুটকে সতর্ক করে দেয় যেন সেই বিষয়টি নিয়ে বেশি গভীরে না যায়, তা না হলে তার উপরও অমঙ্গল নেমে আসতে পারে। এদিকে জয় ভীষণভাবে ভেঙে পড়ে, কারণ তার জীবনের শেষ অভিভাবকও এখন আর নেই। তার বন্ধু পল তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। জয় কাঁদতে থাকে, কারণ সে তার দাদিকে খুব মিস করছে এবং জীবিত অবস্থায় তার সাথে ভালো ব্যবহার না করার জন্য অনুতপ্ত হয় সে। গল্প আবার নুটের দিকে ফিরে যায়। সে তার বসকে ফোন করে জানায় গ্রামে একটি খুনের ঘটনা ঘটেছে। তার বস এই খবর কভার করার অনুমতি দিয়ে বলে যদি নুট ভালোভাবে কাজটি করতে পারে তাহলে তাকে আর ব্যাংককে ফিরিয়ে নেওয়া হবে না। এরপর নুট অংয়ের সঙ্গে তোলা ছবিগুলো দেখতে থাকে এবং খেয়াল করে দাদি ইয়াতিনের চুলে কিছু অদ্ভুত কণা লেগে আছে। একজন সাংবাদিক হিসেবে নুট একপাক্ষিক তত্ত্বের উপর বিশ্বাস করে না। সে মোটেও বিশ্বাস করে না যে দাদির মৃত্যু কোনো অভিশাপের কারণে হয়েছে। তাই সে সত্যটা খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই সে জয়ের কাছে তার বাবার মৃত্যুর ব্যাপারে জানতে চায়, কারণ নুট জানে জয়ের বাবার মৃত্যুও একইভাবে হয়েছিল, পিটাগন মুখোশ পরে। নুট জয়কে জিজ্ঞেস করে সে কি সত্যি নিশ্চিত, কেননা তার বাবা যখন মারা গিয়েছিল তখন সে খুব ছোট ছিল, তাই হয়তো ঘটনাটা আত্মার কাজ নাও হতে পারে। কিন্তু জয় খুব দৃঢ়ভাবে বলে সে নিজের চোখে পিটাগন আত্মাকে দেখেছিল। এরপর নুট তার জীবনের একটি ঘটনা শোনায়। ছোটবেলায় তার মা গর্ভবতী অবস্থায় বিষক্রিয়ায় আক্রান্ত হন। ডাক্তার তার মাকে পরামর্শ দিয়েছিলেন বাচ্চাটি না রাখাই ভালো,
কারণ এতে তার জীবনের ঝুঁকি ছিল। কিন্তু হঠাৎ এক ওঝা এসে বলে যদি বাচ্চাটি নষ্ট করা হয় তাহলে সেই শিশুর আত্মা মায়ের পিছু ছাড়বে না। ওঝার কথা বিশ্বাস করার পর শেষ পর্যন্ত নুটের মা এবং তার অনাগত ভাই দুজনেই মারা যায়। এই ঘটনার জন্য নুট গভীরভাবে অনুতপ্ত। সে বুঝতে পারে ডাক্তারদের কথা না শুনে কুসংস্কারে বিশ্বাস করাটাই ভুল ছিল। তাই সে এখন শুধু সেসব বিষয়ে বিশ্বাস করে যেগুলো যুক্তি দিয়ে প্রমাণ করা যায়। নুট বলে সে জয়ের ফোন নম্বর পেয়েছে এবং পরে আবার তার সঙ্গে যোগাযোগ করবে। এই কথা শুনে পল রেগে যায়। সে নুটকে অভিযোগ করে, কেননা সে মনে করে নুট হয়তো মৃত মানুষদের নিয়ে লাভবান হতে চাচ্ছে, আর তাই তাকে সেখান থেকে চলে যেতে বলে। সেই রাতে জয় তার দাদির লাশের পাশে বসে পাহারা দিচ্ছিল। হঠাৎ মাঝরাতে সে জেগে ওঠে এবং দেখতে পায় জান কফিনের টোকা দিচ্ছে। জয় ঘুরে তাকালে কাউকেই দেখা যায় না, কিন্তু আবার ঘুরে তাকাতে সে দেখে একটি পিটাকোন আকৃতি তার দিকে ঝাঁপিয়ে পড়ছে। হঠাৎই জয় জেগে ওঠে। এটা আসলে একটি দুঃস্বপ্ন ছিল, কিন্তু জেগে উঠে সে দেখে জান সত্যিই নিখোঁজ। সে জানকে খুঁজতে নদীর ধারে যায়, কিন্তু তাকে পায় না, বরং সেখানে একটি পিটাকন মুখোশ পানিতে ভেসে পাথরে আটকে থাকতে দেখে। হতাশ হয়ে জয় পূর্বপুরুষদের আত্মার কাছে প্রার্থনা করে যেন তারা তার ভাইকে নিয়ে না যায়। ঠিক তখনই সে ঘণ্টার শব্দ শুনতে পায়। সে ওই শব্দের দিকে এগোতে থাকে, যা তাকে একটি পুরনো জায়গায় নিয়ে যায়। এই জায়গাটি হলো সেই জায়গা যেখানে তার বাবা একসময় কাজ করতেন। হঠাৎ সে এমন জায়গায় পা রাখে যেখানে মনে হচ্ছিল নিচে কিছু লুকোনো আছে। জয় একটি কোদাল খুঁজে এনে খুঁড়তে শুরু করে এবং একটি লুকোনো দরজা দেখতে পায়। নিচে নামার পর সে দেখে সেখানে অচেতন অবস্থায় পড়ে আছে জান, আর আশেপাশে ঝুলছে পিটাকন মুখোশ। হঠাৎ সেই মুখোশগুলো নড়তে শুরু করে এবং জয় ও জানের দিকে তাড়া করতে থাকে। জয় জানকে কোলে নিয়ে পালানোর চেষ্টা করে এবং রাস্তার দিকে দৌড়ায়। হঠাৎ একটি গাড়ির সাথে ধাক্কায় আহত হয়ে অজ্ঞান হয়ে যায় সে। এরপর যখন তার জ্ঞান ফেরে, জয় দেখতে পায় সে এখন হাসপাতালে। তার ভাই জানকে আরেকটি কক্ষে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপর জয় পলকে নিয়ে পুলিশ ও গ্রামের প্রধানকে ফোন করতে বলে। সে চায় আগের রাতে নার্সারি হাউসে যা দেখেছিল তা সবাইকে জানাতে, কিন্তু সেখানে গিয়ে তারা কোনো প্রমাণ খুঁজে পায় না। শুধু একটি খালি ভূগর্ভস্থ ঘর পাওয়া যায়। গল্প আবার নুটের দিকে ফিরে যায়। সে গ্রামের প্রধানকে পিটাকন উৎসব নিয়ে জিজ্ঞাসাবাদ করে। নুট একটি প্রমাণ খুঁজে পায়, জয়ের বাবার কিছু নথি, যেখানে একটি গ্রামের প্রধানের বিরুদ্ধে ধ্বংসের অভিযোগের মামলা করার পরিকল্পনা করেছিলেন। জয় ও পল চুপচাপ সে কথোপকথন শুনছিল। এ নিয়ে গ্রাম প্রধান বলেন, আগে সে আইন সম্পর্কে জানত না। ঝড়ের সময় যখন গাছপালা পড়ে গিয়েছিল তখন সে শুধু পরিষ্কার করার জন্য এসেছিল। তিনি কোনো গাছ কাটেননি। কিন্তু জয়ের বাবা ভুল বুঝে ফেলেন, যার ফলে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। নিজেকে চাপের মধ্যে মনে করে গ্রামের প্রধান তাদের সেখান থেকে বের করে দেয়। তখন পর্যন্ত নুটের হাতে কোনো শক্ত প্রমাণ ছিল না, কিন্তু সে ধীরে ধীরে সত্যের কাছাকাছি যেতে শুরু করে। সে শুধু গ্রামের প্রধান নয়, অন্য গ্রামবাসীদের সঙ্গেও কথা বলতে শুরু করে। একজন গ্রামবাসী জানায়, দাদি ইয়াতিন মারা যাওয়ার আগের রাতে গ্রামের সব কুকুর একটানা ঘেউ ঘেউ করছিল। কেউ বুঝতে পারেনি কেন কুকুরগুলো এমন করছে। নুট রাস্তার মানচিত্র দেখে বোঝার চেষ্টা করে দাদি ইয়াতিন কোন পথ দিয়ে গিয়েছিলেন। সে একটি বাড়িতে লাগানো সিসিটিভি খুঁজে পায় এবং তার ফুটেজ দেখতে চায়। ফুটেজে দেখা যায় দাদি ইয়াতিন গ্রামের প্রধানের বাড়ির দিকে না গিয়ে অন্য একটি পথে চলে যান। নুট তখন জয় ও পলকে বলে তারা যেন বাড়িতে আরও প্রমাণ খোঁজে, আর সে ও অংশেই পথ অনুসরণ করবে যেটা দাদি ইয়াতিন ব্যবহার করেছিলেন। পথে হঠাৎ নুট রাস্তার পাশে নার্সারি হাউজের সামনে একটি বস্তা দেখতে পায়, যেগুলোর মধ্যে ধানের খোসা ছিল। নুট আবার দাদি ইয়াতিনের ছবি দেখে বুঝতে পারে তার মাথায় যে কণা লেগেছিল তা আসলে ধানের খোসা ছিল। এর অর্থ হলো দাদি ইয়াতিন মৃত্যুর আগে এই নার্সারি হাউজে এসেছিলেন। এই তথ্য পেয়ে নুট সত্য উদ্ঘাটনের জন্য সেই বাড়ির ভেতরে প্রবেশ করে। এদিকে জয় পিটাকন মুখোশ নিয়ে সন্দেহ করতে শুরু করে, কারণ দাদি মৃত্যুর আগে প্রায়ই এই মুখোশটি ছুতেন। জয়ের আরও মনে পড়ে যায় দাদি বলেছিলেন এটি তার বাবার বানানো শেষ পিটাকন মুখোশ। জয় দ্রুত আবার মন্দিরে ফিরে যায়, যেখানে আগের জিনিসপত্র পোড়ানো হয়েছিল এবং মুখোশগুলোর ছাই পড়েছিল। সেখানে সে এমন কিছু খুঁজে পায় যা তার সন্দেহকে সত্য প্রমাণ করে। মুখোশের ভেতরে তার বাবার একটি গোপন বার্তা লুকোনো ছিল। সে বার্তায় লেখা ছিল তার বাবা একটি অবৈধ নারী পাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন।
যারা পিটাকন মুখোশকে ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে নারীদের পাচার করত। কিন্তু সেই চক্রের সদস্যরা খুবই নিষ্ঠুর ছিল। অসুস্থ ও দুর্বল মেয়েদের উপর কোনো দয়া না দেখিয়ে তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হতো। এই কারণে জয়ের বাবা এই চক্র থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, আর সেটাই ছিল তার মৃত্যুর কারণ। তাকে হত্যা করা হয়। দাদি ইয়াতিন জানতে পারেন কে তার ছেলেকে হত্যা করেছে, আর তাই তিনি সেই অপরাধীর মুখোমুখি হতে যান। এই কারণেই তাকেও হত্যা করা হয়। এদিকে নুট তদন্ত করে জানতে পারে সেই নার্সারি হাউসটি আসলে সেই অপরাধী পামান স্যাকেরই বাড়ি। ভেতরে গিয়ে নুট একটি ছবি দেখে, যেখানে স্যাক জয়ের বাবা ম্যাকের সঙ্গে পোশাক পরে পোজ দিচ্ছে। বাইরং পাহারা দিচ্ছিল এবং নুটকে ফোন করে তাড়াতাড়ি বের হতে বলে, কারণ স্যাক বাড়ি ফিরে এসেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। স্যাক ইতিমধ্যেই ফিরে আসে। নুট বাধ্য হয়ে পিটাকন মুখোশের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে অং বাইরে থেকে স্বাভাবিক হওয়ার ভান করে এবং স্যাককে আবার সাক্ষাৎকার নিতে চায়, কিন্তু স্যাক তার আচরণে সন্দেহ করতে শুরু করে। হঠাৎ সে অংকে লক্ষ্য করে বন্দুক বের করে নুটকে বের হতে বলে। নুট মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসে। এরপরেই স্যাক পংকে গুলি করে, ফলে সে অচেতন হয়ে পড়ে। এরই মধ্যে জয় সেখানে ঢুকে পড়ে এবং স্যাকের উপর আক্রমণ করে। সে বন্দুক ছিনিয়ে নিয়ে প্রায় গুলি করতেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে অং জেগে ওঠে, কারণ গুলি তার গলায় থাকা ক্রুশে লেগেছিল, আর এজন্যই সে বেঁচে যায়। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং জয়কে অস্ত্র ফেলে দিতে বলে। ঠিক তখনই পেছন দিক থেকে কেউ একজন এসে জয়ের মাথায় আঘাত করে, ফলে সে জ্ঞান হারায়। কিছুক্ষণ পর জয় আবার জ্ঞান ফিরে পায়, আর যে ব্যক্তি তাকে আঘাত করেছিল সে আর কেউ নয়, তার সবচেয়ে কাছের বন্ধু পল, যার উপর সে সবচেয়ে বেশি বিশ্বাস করত। স্যাক জানায় শুরুতে তার কারো প্রাণ নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু দাদি ইয়াতিন তার রহস্য জেনে যাওয়ায় তাকে বাধ্য হয়ে হত্যা করতে হয়েছিল। নুট জিজ্ঞেস করে পল কিভাবে তার নিজের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। জয় তো তাকে নিজের ভাইয়ের মতো ভাবত। পল বলে সে বেঁচে থাকার জন্য এটা করেছে, টাকা পাওয়ার জন্য এবং নিজে ভালোভাবে বাঁচার জন্য বাধ্য হয়ে এই পথে যেতে হয়েছে। জয় পলের দিকে তাকে জিজ্ঞেস করে আগে যে পিটাকন পিছু নিয়েছিল সেটি কি পল ছিল? কেননা জয় অজ্ঞান হয়ে গেলে সে দেখেছিল পিটাকন মুখোশধারী ব্যক্তি তাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। এই থেকে জয় বুঝতে পারে পিটাকন কোনো ভূত বা আত্মা নয়, বরং মানুষই মুখোশ পরে নিজেদের আত্মা হিসেবে দেখাচ্ছে। এরপর পামান স্যাক পিটাকন মুখোশটি জয়ের মাথায় পরিয়ে দেয়, যেন ঘটনাটিকে অভিশাপ বলে দেখানো যায়। সে পলকে নির্দেশ দেয় জয়কে হত্যা করতে, কিন্তু পল প্রথমে নিজের বন্ধুকে হত্যা করতে রাজি হয়নি। এটা শুনে স্যাক তাকে হুমকি দেয়, যদি সে না মেনে চলে তবে তাকেই হত্যা করা হবে। তাই পল বাধ্য হয়। তবে পরে পল বুঝতে পারে যে ঘটনাগুলো ঘটছে এর ফলে ভবিষ্যতে তাকেও মেরে ফেলা হতে পারে। সে অনুতপ্ত হয়, কারণ সে তার বন্ধু জয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। অবশেষে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে গিয়ে পল স্যাকের আদেশ অমান্য করে। এর ফলে স্যাক রেগে গিয়ে পলকে হত্যা করে। তারপর স্যাক আবার জয়ের মাথায় পিটাকন মুখোশ পরিয়ে দেয় এবং আগেই পল যে পেট্রোল জ্বালিয়ে রেখেছিল সেটাতে আগুন ধরাতে প্রস্তুত হয়। ঠিক তখনই হঠাৎ ঘণ্টার শব্দ শোনা যায়। স্যাক ভীষণ ভীত হয়ে পড়ে, যেন তার সামনে কোনো ভয়ঙ্কর কিছু উপস্থিত হয়েছে। সে আতঙ্কিত হয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এদিকে জয় তার ভাই জানকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু তার হাত বাঁধা থাকায় সে জানকে ঠিকভাবে সাহায্য করতে পারে না। আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। নিশ্চিত মৃত্যু দেখে জয় প্রায় হাল ছেড়ে দেয়। সে কাঁদতে থাকে, কারণ আর কিছুই করার থাকে না। কিন্তু ভাগ্য শেষ পর্যন্ত তাদের পাশে থাকে। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয় এবং আগুন নিভে যায়। এতে তারা দুজনেই বাঁচে। সব ঘটনার পর জয় সিদ্ধান্ত নেয় সে জানকে নিয়ে ব্যাংককে চলে যাবে এবং সেখানেই নতুন জীবন শুরু করবে। আর যেহেতু নুট নিজেই ব্যাংককে থাকে, তাই তারা সেখানে গিয়ে দেখা করতে পারবে। গল্পের একদম শেষে দেখা যায় পামান স্যাকের হাত ও মুখ বাঁধা অবস্থা রয়েছে, আর কিছু অদ্ভুত পিটাকন মুখোশধারী সত্তা তাকে নিয়ে যাচ্ছে বনের ভেতরে। এখানে একটি প্রশ্ন জন্ম নেয়, এই পিটাকনগুলো কি সত্যিই মানুষ, নাকি আসলে পিটাকন আত্মা?